জেল মুক্তি হয়েছে আর জেল মুক্তির পরেই ফের ভারতের বিরুদ্ধে যুদ্ধ জেগে চিকেন স্নেককে টার্গেট করে ফের ফাঁপা হুঙ্কার আনসারুল্লাহ বাংলা বাহিনীর প্রধান। সেভেন সিস্টারকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক, কাশ্মীর নিয়ে উস্কানি জসিমউদ্দিন রহমানির। একের পর এক নেতার ফাঁকা হুমকি। ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে, এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে, এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে। আমরা চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো, কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও, পাকিস্তান আফগানিস্তান से मैं कहता हूं कश्मीर के आजादी के लिए काम करो। ফিলিস্তিনি সেই শিখদেরকে বলবো তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করো না, জসিমউদ্দিন রহমানিকে নিয়ে বাড়াবাড়ি করো না। দেখুন একের পর এক নেতার হুমকি, ভারত বিরোধী হুমকি। আমি এই বিষয়ে ডিটেইল কথা বলবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, প্রথমে আব্বাসির বক্তব্য আমরা শুনলাম গতকাল, আনসারুল্লাহ এবার, তারপরে জসিমউদ্দিন, কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য। একের পর এক নেতার মুখে হুমকি, বিদ্বেষের বিষ। নয়াদিল্লি কি পদক্ষেপের কথা ভাবছে তাদের বিরুদ্ধে? দেখো, একেবারেই নয়াদিল্লি এই গোটা বিষয়টিকে যে খুব একটা সহজভাবে দেখছে না সেটা তারা তাদের অবস্থানে আগেই তারা স্পষ্ট করে দিয়েছেন। তাদের বক্তব্য খুব স্পষ্ট যে তারা বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ তারা বজায় রাখছেন, কিন্তু দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে গেলে পাবলিক কমেন্টের ক্ষেত্রে তাদের দেশের কোন ব্যক্তি কি ধরনের পাবলিক কমেন্ট করছে সেদিকে নজর রাখতে হবে তদারকি সরকারকে। এমনই বার্তা দেওয়া হয়েছিল দিল্লির তরফ থেকে। এবং আমরা যেটা জানতে পারছি যে রহমানের এই বক্তব্যের পরও কিন্তু ভারত যে খুব একটা ভারতের নিজের অসন্তোষের কথা সেটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে সমস্ত ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে তার মাধ্যমে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যেভাবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যকে ভাঙার ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ একদিকে সেভেন সিস্টার্স স্টেটকে বলা হয়েছে তাদেরকে আন্দোলনে নামার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, অন্যদিকে কাশ্মীরের ফলে এভাবে কি ভারতকে ভাগ করার যে হুঙ্কার দেওয়া হচ্ছে এই জঙ্গি সংগঠনের তরফ থেকে, সেই বিষয়টাও কিন্তু ভারত যে খুব একটা ভালোভাবে নিচ্ছে না এবং নিজেদের সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম আপোষ করবে না তেমনটা কিন্তু খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দিল্লি। ফলে যেটা মনে করা হচ্ছে যে আজ দিল্লির তরফ থেকে এই সমস্ত বিষয় সম্পর্কে একটা কড়া বার্তা আসতে পারে, অথবা তারা যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যেভাবে তারা তাদের মনোভাব তারা স্পষ্ট করে দিয়ে আসছেন সেই আলোচনার পথেই এগোতে পারে ভারত। বেশ, ঘরে বাইরে চাপে বাংলাদেশ, তবু থামছে না ফাঁকা বুলি। ক্ষমতা যাই থাকুক, হুমকি কিন্তু 16 আনা। বাংলাদেশের কট্টরপন্থীদের এবার টার্গেট চিকেন স্নেক। ভারত থেকে উত্তর পূর্বের 7 রাজ্যকে আলাদা করে দেওয়ার হাস্যকর হুমকি। তোমরা যদি ওইটা দাবি করতে পারো, আমাদের বিদ্রোহ ছিল, ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে। বাংলাদেশ থেকে ফাঁপা হুঙ্কার আর থামছে না, বারবার শুধু হাস্যকর হুমকি। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো, বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে। এপারে আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী শক্তিশালী, আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী। সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। একটি সার্বভৌম দেশের ভিতরে ঢুকে অন্য কোনো দেশ যুদ্ধ পরিস্থিতি ছাড়া কোনো কিছু করতে পারে না। হাতির 2 ধরনের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাবার। যা করার ভারত সরকার করছে, সমাজদারকে নিয়ে ইশারাই কাঁপিয়ে। অস্থির বাংলাদেশ, যেখানে সেখানে অশান্তি, এরই মাঝে বারবার বাংলাদেশ থেকে ধেয়ে আসছে হাস্যকর সব হুমকি ভারতকে নিশানা করে।
ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড সেভেন সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে ভারতের মধ্যপায়ী এলজিবিটি সমাজের সৈনিকরা কখনও জয়লাভ করতে পারবে না। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চুষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন তোলেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফায়েল বিমান? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব? তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে। হাস্য করে আস্ফালন যেন থামার নামই নিচ্ছে না। এবার হুমকি ধর্মীয় প্রচারকে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। নিউজ 18 বাংলা। দেখুন, রক্তের বিনিময়ে মাতৃভাষার স্বীকৃতি মিলেছিল। সোনার অতীত ভুলে কট্টরপন্থার অন্ধকারে বাংলাদেশ। কেন বলছি, ছবিটা দেখুন তো। একজন মুক্তিযোদ্ধা, ইনি আব্দুল হাই কানু তার নাম, মুক্তিযোদ্ধা। তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো হলো। কোথায় ঘোরানো হলো? কুমিল্লার 14 গ্রাম। এবং সেই ছবি ইতিমধ্যে ভাইরাল। কুমিল্লা জেলার 14 গ্রাম থানার পাতোড্ডা বাজারে এই ঘটনাটি ঘটেছে। মৈত্রী রয়েছে সরাসরি আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, এই সোনার বাংলা কোন অন্ধকারে ডুব দিলে এই ছবি দেখতে হচ্ছে, যেখানে রক্তের বিনিময়ে মাতৃভাষার স্বীকৃতি মিলেছিল, সেই মুক্তিযোদ্ধাকে এইভাবে গলার জুতোর মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরানো হচ্ছে? কোন অন্ধকারে ডুব পদ্মাপাড়ের? একেবারেই দেখো, যদি একটু মনে করা হয়, একটু আমরা পিছিয়ে যাই, এই মাসেই মাত্র সপ্তাহখানেক আগেই স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ। 71 সাল থেকে তাদের স্বাধীনতার যাত্রা তারা শুরু হয়েছে এবং সেই স্বাধীনতা যারা এনে দিয়েছিলেন, সেই সমস্ত মুক্তিযোদ্ধারা যারা দাঁতে দাঁত চিপে লড়াই করেছিলেন, তাদের কি অবস্থা সেটা এই মুহূর্তের বা বাংলাদেশের এই কুমিল্লার ছবি কিন্তু বলে দেবে। একেবারে যে অসম্মান, যে অবমাননা তাদেরকে করা হচ্ছে, সেটা কোথাও একটা গিয়ে বাংলাদেশের বর্তমান যে তদারকি সরকার, তাদের মনোভাবকেই কিন্তু অনেকটা হলে প্রকাশ করছে। তা এর আগে আমরা দেখেছি যে জয় বাংলা স্লোগানের কথা বলা হতো, যে জয় বাংলা স্লোগান নিয়ে আন্দোলন করে এগিয়ে এসেছিলেন, যেটা জাতীয় স্লোগান হিসেবে ছিল বাংলাদেশে, সেই জয় বাংলা স্লোগান কে খারিজ করার দাবি উঠেছে। অন্যদিকে যারা এই মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদেরকে অসম্মান করা হচ্ছে। এমনকি আমরা বঙ্গবন্ধুর যে জাতির জনক বঙ্গবন্ধু, তার মূর্তিকেও আমরা ভেঙে দিতে দেখেছি। ফলে বাংলাদেশ এখন এক নতুন দিকে এগোচ্ছে এবং সেই নতুন দিক অবশ্যই তাদের যে পুরনো গৌরবাদ, তাদের যে আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে কালিমা লিপ্ত করে এগোচ্ছে। অন্ততপক্ষে এই ঘটনাগুলি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। বেশ, দেখো, ভাঙবেন তবু মচকাবেন না। বাংলাদেশের অশান্তি নিয়ে ঘরে বাইরে সাঁড়াশি চাপের মধ্যেই বাস্তব মানতে নারাজ ইউনূস। পদ্মাপাড়ে ইসলামী কট্টরপন্থীদের ঠাঁই নেই, বার্তা দিয়ে হিংসা হানাহানিতে চুপ তদারকি সরকারের প্রধান উপদেষ্টা।
নোবেল জয়ের ভূমিকায় খুব স্বাভাবিকভাবেই কিন্তু উঠছে প্রশ্ন। Islamic extremism coming back in Bangladesh. Tell us what your take is on that. How can you reassure people that that problem won't return? I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how powerful this young generation is. নিয়মিত সুষ্ঠু নির্বাচন হলে কোনো দলই ফ্যাসিস্ট হতে পারে না। হাসিনা জমানায় ভোটের বেনিয়ম নিয়ে সরব বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। দেশে 5 বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। যখন নির্বাচন বলে কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন।